অনুপ্রভা পর্ব ৩। প্রেম ভালোবাসা একটি অদ্ভুত অনুভূতি যা মানুষের মন মস্তিষ্ক সম্পূর্ণ নিজের দখলে করে নিতে পারে, মানুষকে স্বার্থপর করে তোলে। সব কিছুর পরেও পূর্ণতা খোঁজে। গল্প কিংবা উপন্যাস হতেও পারে, ছন্দ বা কবিতা। এই নিয়ে কি করছো? পুকুর ঘাটে পা ডুবিয়ে বসে আছে লতা, কিছু একটা নিয়ে গভীরভাবে ভাবছে। পলাশ আরেকবার প্রশ্ন করল। লতার কাছ থেকে কোনো উত্তর এলো না। লতার দৃষ্টি এখনো সামনে না, সামনে না, শূন্যে। পলাশ লতার পাশে বসল। লতার কাঁধে হাত দিতেই লতার ধ্যান ভাঙে। লতা চমকায়। পলাশ শব্দ করে হাসে। লতা মাথা নিচু করে গম্ভীর মুখে বসে থাকে। এবার পলাশেরও খটকা লাগছে। কি হয়েছে বিনি? লতা উত্তর দেয় না। তার নাম বিনি লতা, কিন্তু সবাই তাকে লতা বলে ডাকে, শুধুমাত্র পলাশ ব্যতীত। পলাশ লতাকে তার দিকে ঘোরায়, গম্ভীর গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে? এভাবে বসে আছিস কেন? স্কুলে যাসনি কেন? কি হলো বল? লতা পলাশের দিকে চোখ তুলে তাকায়। চোখে পানি টলমল করছে। পলাশ অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে বল? লতা নিজের চোখের পানি মুছে নেয়, কিছুটা স্বাভাবিক হয়ে বলে, আমি স্কুলে যাব না। ওই স্কুলে নতুন স্যার আসছে, সে অনেক বাজে, খারাপভাবে স্পর্শ করে আমাকে। শুধু আমাকেই না, সব মেয়েকে। লোকটা অনেক খারাপ। কথাগুলো মাথা নিচু করে বলছিল, তাই পলাশের ভাবমূর্তি তার চোখে পড়েনি। লতা চোখ তুলে পলাশের দিকে তাকাতেই ভয় পেয়ে যায়। রাগে রক্তবর্ণ ধারণ করেছে তার চোখ। এই জন্যই কিছু বলতে চায়নি লতা। নাম কি? লতা কেঁপে ওঠে। এরকম আচরণের সাথে সে পরিচিত। তার পলাশের রাগ সম্পর্কে তার ধারণা আছে। শোনো, নাম কি? লতাকে পুরো কথা বলতে দিল না পলাশ। লতা মাথা নিচু করে উত্তর দিল, লতিফ সিদ্দিক, বাংলা স্যার। পলাশ আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে চলে গেল। পেছন থেকে লতা কয়েকবার ডাকলেও কোনো সাড়া পেল না। ছেলেটা এমন কেন? না জানি কি করবে। ছোট করে দীর্ঘশ্বাস ফেলল লতা। এই ছেলেটাকে সে যে অনেক বেশি ভালোবাসে। ছোট থেকেই ভালো লাগার অনুভূতি কাজ করে দুজন দুজনার প্রতি, কিন্তু পলাশ একটু বেশি করে। লতার চিন্তা হচ্ছে, আর বসে থাকতে পারল না, বাড়ির দিকে পা বাড়ালো। ছোট্ট বিকেলকে কোলে নিয়ে বাড়িতে প্রবেশ করল বকুল। তার পেছনে আফিফ ও রহমত। মাজেদা এসে বকুলকে নিয়ে তার ঘরে নিয়ে গেল। লতা বাচ্চাটিকে কোলে তুলে নিল। আফিফ মৃদু হাসল। সবাই চলে যায়। বসার ঘর ফাঁকা। দীর্ঘশ্বাস ফেলে আফিফ মুখে মৃদু হাসি। আফিফের চোখে পড়ে পাশে দাঁড়িয়ে থাকা রহমতের দিকে। অদ্ভুতভাবে তাকিয়ে আছে তার দিকে। আফিফের অস্বস্তি হচ্ছে। কিছু বলবেন? আফিফ প্রশ্ন করে। রহমত কিছু বলে না। হুড়মুড় করে বাড়ির বাইরে চলে যায়। আফিফও ব্যাপারটা তেমন গায়ে মাখল না। কিছু না ভেবে উপরে চলে গেল। সকালের করা ব্যবহারের জন্য আমি ক্ষমা চাচ্ছি। আসলে কথাটা ওইভাবে বলতে চাইনি। বিকেলের শুরু।
হালকা শীতল বাতাস বইছে। ছাদের এক কোণে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কাকন। হয়তো পরিবেশটা উপভোগ করছে। আজ তাকে অন্যরকম লাগছে। তার পরনে আজ শাড়ি নেই, বরং আছে ছেলোয়ার কামিজ। জুবাইয়ের নজর সেদিকে পড়তেই সে অবাক হয়। সেদিকে পাত্তা না দিয়ে জুবাইর আবার বলে, আই এম সরি। কাকন অল্প সময়ের জন্য তার দিকে তাকালো, মৃদু হাসলো, কোনো উত্তর দিল না। জুবাইর বুঝতে পেরেছে তার করা আচরণে কাকন কষ্ট পেয়েছে, কিন্তু সেই বা কি করতো। জুবাইর একটি দীর্ঘশ্বাস ফেলে কাকনের দিকে এগিয়ে গেল। পকেট থেকে একটি কাগজ বের করে কাকনের দিকে বাড়িয়ে দিল। কাকন এক নজর কাগজটার দিকে তাকিয়ে আবার জুবাইরের দিকে তাকালো। জুবাইর স্মিত হাসলো। কাকন কিছু না বলে হাতে তুলে নিল, কিন্তু খুলল না। জুবাইর সামনের দিকে তাকিয়েই বলল, আমি ক্ষমা চাচ্ছি, আমি ফিরে যাচ্ছি। সন্ধ্যা 7টার টিকিট। জুবাইর আর দাঁড়ালো না। কাকন থ মেরে দাঁড়িয়ে আছে। কি বলল জুবাইর চলে যাবে? কেন? একবার পেছনে তাকালো কাকন। নাম ধরে ডাকতে ইচ্ছে করলো, না সে পারছে না, গলা ধরে আসছে। আর দাঁড়িয়ে থাকতে পারলো না, সেখানেই বসে পড়ল। হু হু করে কেঁদে উঠল কাকন। এই গম্ভীর স্বভাবের মেয়েটা কাঁদছে। কেন কাঁদছে তা তার নিজেরও জানা নেই। কেন আমার সাথে এমনটা হয়? আমি এতটা দুর্বল। কাকন হাতে থাকা কাগজটা খুলল। আমি খুব সত্যিই দুঃখিত। আসলে সকালে আমি বোনের সাথে কথা বলছিলাম। আমার বোন জাহিন, সে একটু অসুস্থ, তাই আমাকে যেতে হবে। এই 2-3 দিন দাদুকে আপনি একটু দেখবেন। আমি দ্রুত ফিরে আসব। আর পারলে ক্ষমা করবেন। জুবাইর। লেখাটা পড়তেই যেন জান ফিরে আসলো কাকনের। চোখের পানি মুছে স্মিত হাসলো। তার মানে জুবাইর ফিরে আসবে। কিন্তু তার কেন এমন অনুভূতি হচ্ছে? তাহলে কি সে তার মায়ায় জড়িয়ে গেল? নিজেকে নিজে প্রশ্ন করল কাকন। না না, এটা সম্ভব না। সে কেন নিজের আবেগগুলোকে সংযত করতে পারছে না? নিজের উপরেই রাগ হচ্ছে কাকনের। না, ভালো লাগছে না তার। নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ায় কাকন। থেমে যায়। দাদা দাদির রুমের সামনে এসে তাকে নিয়েই আলোচনা হচ্ছে। কাকন দরজার সামনেই থামলো, শুনতে লাগলো দাদা দাদির কথোপকথন। কাকন কি মানব? সুমির কথার উত্তরের ফারুক হেসে উত্তর দিল, মানব। আমার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। আর ছেলে ভালো, পরিবারেরও কেউ নেই। এই বাড়িতে থাকবো, সব দেইখা রাখবো। সুমি আবার বলল, কিন্তু? কোনো কিন্তু নাই। বেডারে আমার পছন্দ হয়েছে। ওর লাগেই কাকনের বিয়ে হইব। বেড়াই আসুক, আমি নিজেই কথা বলবো। ফারুকের কথার উপর সুমি আর কিছু বলল না, কিন্তু পা দুটো বরফ হয়ে গেল কাকনের। তার বিয়ে, সে তো বিয়ে করতে চায় না। তার এই জীবনে কোনো মানুষকেই জড়াতে চায় না। সিদ্ধান্ত নিল এক্ষুনি দাদার সাথে কথা বলবে। তার আগেই কানে ভেসে আসলো ফারুকের কথা। অতীতের ছায়া বর্তমানে পড়তে দিতে নাই গিন্নি। আমার বিশ্বাস আছে পোলাই কাকনরে ভালো রাখবো। আমি বাচ্চা থাকতে ওদের সুখ দেখা যাইতে চাই। কাকন আর ভেতরে গেল না। এই মানুষগুলোকে কি করে না বলবে। সিদ্ধান্ত নিল দাদার কথা অনুযায়ী চলবে সে। তবে যার সাথেই বিয়ে ঠিক করুক না কেন,
তার অতীত জেনে এবং গ্রহণ করতে হবে। কাকন একবার জুবাইরের ঘরের দিকে তাকালো। অদ্ভুত যন্ত্রণা হচ্ছে তার। চোখের পানি মুছে নিজের ঘরে চলে গেল। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারায় হারায় সদা হয় ভয়, হারায় হারায় সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আসনাম মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জোড়াতে, হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। তেজওয়ান থামল। অন্ধকারের মৃদু আলোতে পরিবেশটা উপভোগ করছে সে। পুকুর ঘাটে বসে গান গাইতে ইচ্ছে করছিল। ইচ্ছাটাকেই প্রাধান্য দিয়ে এখানে আসা। আমি মুগ্ধ আপনার সুরে। হঠাৎ নারী কণ্ঠ কানে আসলো তেজওয়ানের। শরীরের লোম দাঁড়িয়ে উঠেছে। শির দ্বারা দিয়ে শীতল বাতাস বয়ে গেল। আওয়াজের উৎস খোঁজার জন্য উঠে দাঁড়ালো। আশেপাশে তাকালো, না, কেউ নেই। হঠাৎ কেউ একজন জোরে ধাক্কা দিল তেজওয়ানকে। তেজওয়ান পড়ে গেল পুকুরে। ভেসে এলো নারী কণ্ঠে, মন মাতাল করা হাসির শব্দ। খিলখিল করে হাসছে। তেজওয়ান পানি থেকে মাথা উঠিয়ে দেখল লাল পাড়ের সাদা শাড়ি পরে মেয়েটি জঙ্গলের দিকে দৌড়ে যাচ্ছে। চুলগুলো সাথে সাথে নড়ছে। তেজওয়ান হাসল। সেদিনের সেই রমণী, অর্কিড। তেজওয়ান দ্রুত পানি থেকে উঠল, কিন্তু মেয়েটি নেই। তেজওয়ানের দৌড়ে গেল জঙ্গলের দিকে, তাকে মাতাল করা রমণীর খোঁজে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্তে মন মানতে চায় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। জঙ্গলের যত গভীরে প্রবেশ করছে, ততই সুরটা পরিষ্কারভাবে ভেসে আসছে। মনোমুগ্ধ করা সুর। দাঁড়িয়ে যায় তেজওয়ান। ঘটঘটে অন্ধকার, শরীর শির শির করা অনুভূতি। অন্ধকারে আশেপাশে ডান বাম কিছুই দেখা যাচ্ছে না। নিজের ভারী নিঃশ্বাসের শব্দ বারবার কানে আসছে তেজওয়ানের। বড় করে দুবার শ্বাস নিল। ট্রাউজারের পকেট হাতাতে ফোনটা খুঁজল, পেল না। ফোনটা তো নিজেই ভেঙেছে। অপর পকেটে হাত দিতেই বাটন ফোন পেয়ে গেল। ঠোঁটে হাসি ফুটে উঠল। ফোনের টর্চ জ্বালিয়ে আশেপাশে তাকালো। কোন দিক দিয়ে এসেছে বুঝতে পারল না। চোখ বন্ধ করে ভাবল। অতঃপর সামনের দিকে পা বাড়ালো। আতর গোলাপ সোহা চন্দন আনো যতন করে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আবারও কণ্ঠস্বর শোনা গেল। তেজওয়ান শব্দের উৎস বারবার পা বাড়ায় আবার। তেজওয়ান দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে তা তার জানা নেই। হয়তো রহস্যময়ী রমণীকে এক নজর দেখার উদ্দেশ্যে। দেখতে কি পাবে? দৌড়ে দৌড়ে একটি
বাড়ির সামনে দাঁড়ালো তেজওয়ান। গেটের পাশে নেম প্লেটে আলো ধরতেই জ্বলজ্বল করে উঠল একটি নাম, অনুপ্রভা গৃহ। চোখ তুলে সামনে তাকালো তেজওয়ান। অজানা এক কারণে তার হৃদস্পন্দন বেড়ে গেল। অস্বাভাবিক রকমের বেশি জোরে চলছে হৃদস্পন্দন। ফোনটা আবার পকেটে রাখলো। হালকা চাঁদের আলোতে পরিবেশটা থমথমে, কোনো ভুতুড়ে বাড়ির মতোই লাগছে। তেজওয়ান অনুভব করলো তার গলা শুকিয়ে আসছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। নয়ন যদি ভুলে যায় গো, মন ভোলে না তারে। ওগো প্রেমের আগুন হইয়া দিনে দিনে বাড়ে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আর সহ্য করতে পারছে না এই সুর, নিজেকে পাগল পাগল লাগছে। তবে ভেতরে যেতেই হবে। কিছু না ভেবেই গেটে হাত রাখলো। সাথে সাথে দুদিক দিয়ে গেটটা খুলে গেল। তেজওয়ান অবাক হলো। সেদিকে লক্ষ্য না দিয়ে ডান পা বাড়ালো গেটের ভেতর। সাথে সাথে অসম্ভব রকমের শীতল বাতাস এসে আছড়ে পড়ল তেজওয়ানের শরীরে। শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে মুহূর্তেই। সাথে নারী কণ্ঠস্বরে গান। হাত দিয়ে দোকান চেপে ধরল তেজওয়ান। চোখ বন্ধ করে সম্পূর্ণভাবে প্রবেশ করল। অস্বাভাবিক লাগছে সব কিছু। তেজওয়ান অনুভব করলো তার অস্বস্তি লাগছে। সে দ্রুত বাড়ির সদর দরজায় হাত রাখল। আগের মতোই এটাও আপনা আপনি খুলে গেছে। হয়তো কেউ তার আসার অপেক্ষাতেই ছিল। বাড়িতে প্রবেশ করলো তেজওয়ান। আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেছে সে। বাড়ির আনাচে কানাচে ছোট ছোট মোমবাতি জ্বালানো। তেজওয়ানের কানে ভেসে আসলো ঘুঘুরের আওয়াজ, সাথে গানের সুর। অজানা এক ঘরে চলে গেছে তেজওয়ান। সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠল তেজওয়ান। চোখ পড়ল গোলাপের পাপড়ি দিয়ে তৈরি রাস্তার দিকে। রাস্তা অনুসরণ করে তেজওয়ান পৌঁছালো একটি বিশাল কক্ষের সামনে। ঘুঙুর আর গানের শব্দ এখান থেকেই আসছে। তেজওয়ানের বুক ধুকপুক করছে। কোনো এক কারণে হাসলো সে। দরজার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো ঠেলে পেছনে দিল। হাত রাখলো দরজায়। আসে যদি প্রাণবন্ধু, দুঃখ যাবে দূরে, আমারে যেন ছেড়ে যায় না, কভু দিও তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিবে আসিবে বলে ভরসা অন্তরে, এ করিম কয় পাই যদি আর ছাড়িব না তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এলোমেলো নেশাক্ত ভঙ্গিতে নাচছে এক রমণী। মোমবাতির মৃদু আলোতে চেহারা দেখা যাচ্ছে না। পরনে লাল টকটকে শাড়ি, ভালোভাবে পরখ করলো এটা জামদানি। দরজার সামনে দাঁড়িয়ে তা দেখছে তেজওয়ান। অস্থিরতা বেড়েই চলছে তার। মন মিলে, মানুষ মিলে, সব মিলে না। পীড়িতিতে শান্তি মিলে না। পীড়িত করে মন উল্লাসে ঠেকলো যেজন ভালোবেসে। কাল নাগে দংশিলে বিষে, মন মন্ত্র মানে না। অর্কিড। রমণী থামল। তেজওয়ানের ডাকে মূর্তির ন্যায় দাঁড়িয়ে পড়ল পেছন ফিরে। তেজওয়ান বাঁকা হাসল। এক পা করে এগিয়ে গেল রমণীর পানে। যত এগোচ্ছে তত তেজওয়ানের হৃদস্পন্দন বেড়েই চলছে। রমণীর ঠিক পেছনে এসে থামল তেজওয়ান। সেদিনের সেই সুবাস আবারও ঠোঁট ভেজালো। ঘাড় কাত করে কিছু একটা বিড়বিড় করলো। অর্কিড, মাই অর্কিড।
তেজওয়ান হাত রাখলো রমণীর বাহুতে, একটানে নিজের দিকে ঘোরালো। রমণীর শরীর প্রচণ্ড ঠান্ডা, লম্বা গোমটা টানা। তেজওয়ানের বোধহয় বিরক্ত লাগলো এই গোমটা, যেন বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের মাঝে। কোনো কিছু না ভেবেই ঘোমটা খুলে ফেলল তেজওয়ান। মোমবাতির সোনালি মৃদু আলোতে রমণীর মায়াবী মুখটা স্পষ্টই, মায়াবী নয়নে কাজলের রেখা। বেশ হিংসে হলো তেজওয়ানের। মুখে নেই কৃত্রিম সাজগোজ, ঠোঁটজোড়া হালকা গোলাপি। তেজওয়ানের নজর পড়ল গলায় থাকা তিলটার দিকে, যা তাকে বারবার আকর্ষণ করছে। ইচ্ছা করলো ছুঁয়ে দেখতে, অজান্তেই হাত বাড়ালো তিলটার দিকে। স্পর্শ করার সাথে সাথে চোখ দুটো বন্ধ করে নিল রমণী। তেজওয়ান তাকালো সেদিকে। তেজওয়ানের শার্ট খামচে ধরল রমণী। তেজওয়ানের হাত চলে গেল রমণীর কোমরে, আস্তে করে নিজের কাছে টেনে নিল। নিঃশ্বাস ভারী হচ্ছে তার। অস্থির হয়ে জিজ্ঞেস করলো, কে তুমি? রমণী মাথা তুলে তেজওয়ানের দিকে তাকালো। ঠোঁটে ফুটে উঠল হাসি। কি মায়াবী লাগছে। রমণী তার হাত নিয়ে রাখল তেজওয়ানের দুগালে, নিজের পায়ের উপর হালকা করে ভর দিয়ে উঁচু হলো। তেজওয়ানের গালে থাকা তিলটা তার অসম্ভব রকমের সুন্দর। তিল বরাবর ঠোঁট ছোঁয়ালো রমণী। তেজওয়ান অবাক হলো। রমণী শব্দ করে হেসে বলল, আমি কে? আমি আপনার অর্কিড গোয়েন্দামশাই। খিলখিল করে হাসলো মেয়েটি। তেজওয়ানের অস্থিরতা বাড়ছে। মেয়েটি হয়তো বুঝতে পারল। হাত দুটো গাল থেকে নামিয়ে ডান হাত দিয়ে তেজওয়ানের কপালে টোকা দিল। তেজওয়ান সাথে সাথে ভ্রু কুঁচকে নিল। মেয়েটি তেজওয়ানের কাছ থেকে সরে গেল। তেজওয়ান ধরতে চাইলেও তার শরীর কাজ করছে না। মেয়েটি তার দিকে তাকিয়ে পেছনের দিকে চলে যাচ্ছে। তেজওয়ান স্পষ্টই দেখতে পারল রমণীর চোখের অশ্রু। তেজওয়ান হাত বাড়ালো তাকে আটকানোর জন্য, পারল না। উল্টো সেই ঢলে পড়ল। অস্পষ্ট হয়ে আসলো সবকিছু, মিলে গেল সবকিছু। তবে কি এটা কল্পনা? শেষবারের মতো বিড়বিড় করলো অর্কিড। ফ্যানের শো শো শব্দে মাথা ধরে আসছে আফিফের, তবুও কিছু করার নেই। আশেপাশে তেমন ভালো হাসপাতাল তো নেই। আফিফ উঠে দাঁড়ালো, ফোনটা হাতে নিয়ে ভাবতে লাগলো ফোন করবে কি না। ফোন রেখে দিল। তেজওয়ানের অনুমতি ছাড়া তার বাবাকে এসব জানালে শেষ, তার ওপরেই রাগ ঝাড়বে। তেজওয়ানের জ্ঞান ফিরেছে দেখে আফিফ তার বেডের পাশে গিয়ে দাঁড়ায়। মাথা ধরে উঠে বসে তেজওয়ান। চারদিকটা ভালো করে দেখে নেয়। মুহূর্তেই গত রাতের সমস্ত স্মৃতি মাথাচাড়া দিয়ে ওঠে। সে এখন কোথায়? তেজওয়ানকে অস্থির হতে দেখে আফিফ ডাক দেয়, স্যার ঠিক আছেন তো আপনি? তেজওয়ান মাথা ঘুরিয়ে আফিফের দিকে তাকায়। আফিফ চিন্তিত দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। তেজওয়ান বুঝতে পারে সে হাসপাতালে, কিন্তু কেন? আমি এখানে কেন? আফিফ চুপ থাকে। তেজওয়ানের মেজাজ খারাপ হয়, ধমক দিয়ে বলে, আই আস্ক ইউ সামথিং। আফিফ শুকনো ঢোক গিলে বলে, স্যার আপনি জ্ঞান হারিয়ে পড়েছিলেন, এই হাসপাতালে নিয়ে এসেছি। সকলেই এসেছিল, কিছু সময় আগে তারা চলে গেছেন। তেজওয়ান কল্পনা করলো গত রাতের দৃশ্য। তার মানে সবটা সত্যি ছিল। স্মিত হাসল, কিন্তু তাও বেশি সময় স্থায়ী হলো না। হাসি চলে গেল আফিফের কথায়। কিন্তু স্যার
আপনি ঘুমের ওষুধ কেন খেয়েছিলেন, তাও তিনটা? তেজন আশ্চর্য হয়। কি বলছে কি আফিফ? কি বলছো কি? মাথা খারাপ হয়েছে? আফিফ মাথা নিচু করে বলে, আমাকে ধমকাচ্ছেন কেন? রাতে পানি খাওয়ার জন্য রুম থেকে বের হতেই দেখি আপনি বারান্দায় পড়ে আছেন। হাসপাতালে আনার পর ডাক্তার বলল আপনি মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছেন। তেজনের মাথা কাজ করছে না, কিছু একটা হচ্ছে। নিজের মাথার চুল নিজেই খামচে ধরল তেজন। আফিফ তেজনের এই অবস্থা দেখে কিছুটা ভয় পেল। দ্রুত ডাক্তারকে ডাকতে লাগলো। তেজন হাত থেকে স্যালাইনটা ছুটিয়ে কেবিন থেকে বেরিয়ে পড়ল। তাকে সেই বাড়িতে যেতে হবে অনুপ্রভা গৃহে। সকাল 10:30 প্রায়। বারান্দায় বই হাতে বসে আছে কাকন। ভাবছে জুবাইরের কথা। কেন ভাবছে? কেন মনে পড়ছে? তবে কি মায়ায় জড়িয়ে পড়ল? না না, তা হয় না। বই বন্ধ করে উঠে দাঁড়ালো। হাঁটা ধরল দাদার ঘরের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে আজকেও দাদা দাদির কথোপকথন কানে আসলো। আজকে আর শুনতে ইচ্ছে করলো না, তাই ঘরে প্রবেশ করলো। কাকনকে দেখে ফারুক হাসলেন। এসো এসো, তোমার কথাই বলছিলাম। কাকন কিছু বলল না। সুমি বলল, পরীক্ষা কবে তোর? তোর লিগা পোলা দেখছি, সেই সুন্দর পোলা, তোর পছন্দ হইব। পরীক্ষার পরেই শুভকাম সাইরা ফেলমু। কাকন এবারও কিছু বলল না। কাকনকে চুপ থাকতে দেখে ফারুক বলল, কি হয়েছে, কথা বলছো না যে? জিজ্ঞেস করলা না পোলা কেডা? কাকন তার দাদার দিকে তাকিয়ে উত্তর দিল, আমার জেনে কি হবে? তোমাদের পছন্দই আমার পছন্দ। তোমরা নিশ্চয়ই আমার জন্য খারাপ ছেলে পছন্দ করনি। ফারুক হাসলেন। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। থাক, এখন জানা লাগবো না, একদম সামনাসামনি দেখো। কাকন খেয়াল করলো তার দাদি মুখ টিপে হাসছেন। নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল কাকন। মনে মনে ভাবল, আমার অতীত জানার পর নিশ্চয়ই আমাকে কেউ বিয়ে করবে না। নিজের বুকে এই চেপে রাখা, লুকিয়ে রাখা সত্যিটা কতদিন লুকিয়ে রাখতে পারবো? কাকনের ধ্যান ভাঙে সুমির কথায়। কি ভাবতাছস সিমরি? কাকন মৃদু হাসল। দুই দিকে মাথা নাড়িয়ে বোঝালো কিছু না। ফারুক সুমির দিকে তাকিয়ে বলল, তখন রে আইতে কও। কাকন ভ্রু কুচকে জিজ্ঞেস করল, ডাক্তার কাকাকে কেন? শরীর কি খারাপ লাগছে? ফারুক স্মিত হেসে বলল, না, ওর লগে কথা আছে। তুমি এখন যাও, পড়তে বসো। কাকন আর কথা বাড়ালো না, চলে গেল। কাকন চলে যেতেই সুমি চিন্তিত কণ্ঠস্বরে বলল, আমরা ওর বিয়েতে তেমন কিছুই জানি না। ভালো খারাপ বলা যায় না, ভালো মতো খোঁজ খবর নিতে হইব। ফারুক নিশ্চিন্তে হাসলেন। আল্লাহ ভরসা, আমার চোখ কখনো মিথ্যা বলে না। সুমিও হাসলেন। সদর দরজার সামনে এসে ভেতরে ভালো করে পর্যবেক্ষণ করল। না, কেউ নেই। এই সুযোগে বাড়িতে ঢুকতে হবে। এক পা করে ভেতরে ঢুকতেই পেছন থেকে বকুল ডেকে ওঠে, এই দাঁড়া, তোর এই অবস্থা কেন? পলাশ জিভে কামড় দিয়ে পেছনে তাকায়, শুকনো ঢোক গিলে হাসার চেষ্টা করে। বকুল ভুকুচকে পলাশের পা থেকে মাথা পর্যন্ত দেখে। লুঙ্গি গুজে দাঁড়িয়ে আছে সে, হাঁটু পর্যন্ত কাদা, হাতে মুখেও কাদা লেগে আছে। বকুল কপট রাগ দেখিয়ে বলে, আজকেও নদীতে নেমেছিলি? পলাশ ঠোঁট উল্টে বলে, আপা রাগ করো না,
আজকেই শেষ, আর নামবো না। সবাই মাছ ধরছিল, তাই আমিও। বকুল দীর্ঘশ্বাস ফেলে পলাশের দিকে তাকিয়ে বলে, দ্রুত গোসল করো, কাকন আপা দেখলে তোর হাড় ভাঙবে। পলাশ শেষে আবার পা বাড়ায়, আবার থেমে পেছনে তাকিয়ে বলে, বিকেল কই? আর তুমি না অসুস্থ, তাহলে উঠছো কেন? বকুল কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, উত্তর দিল, বিকেল আমার কাছে, আমার ভালো লাগছে না তাই হাঁটছি। তুই দ্রুত গোছলে যা। পলাশ ভ্রু কুঁচকে বলে, লতা কই? তুমি একা একা কষ্ট করে হাঁটতাছ, ও সাহায্য করতে পারে না। বকুল মৃদু হেসে বলল, আমি একা হাঁটতে পারি, এতটাও অসুস্থ হয়ে যায়নি। আর বকুল গীতাদের বাড়িতে গেছে, পুজোর দাওয়াত দিয়েছিল। পলাশের মুহূর্তেই মাথা গরম হয়ে যায় এ কথা শুনে। তাকে না বলে লতা বান্ধবীর বাড়িতে গিয়েছে, আজ আসুক, ওর একদিন তো আমার একদিন। মনে মনে আরও কত কি ভাবছিল পলাশ। পলাশকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে বকুল আবার ধমক দিয়ে বলল, তুই কি যাবি নাকি? কাকন আপাকে ডাক দিব। পলাশ বকুলের দিকে তাকিয়ে মুখ ভেঙিয়ে বলে, যাচ্ছি যাচ্ছি। পলাশ চলে যায়। বকুল হাসে, হুট করে হাসি থামিয়ে গভীর ভাবনায় ডুবে যায়। ভাগ্য কেন আবার আফিফ নামক পুরুষটাকে তার সামনে নিয়ে আসলো? কেন এই লোকটাকে একতরফা ভালোবেসে এসেছিল, বলতেও পারেনি, আর আজ আবার সামনে চলে আসলো। এই অনুভূতিগুলোকে সে ঘৃণা করতে চায়। বাবা মার কথায় বিয়ে করলেও ভালোবাসতে পারেনি সেই লোকটাকে। কি করেই বা বাসত? লোকটা তাকে কম অত্যাচার করেছে, তবুও মানিয়ে নিয়ে চলেছে অনেকটা পথ। মায়ায়ও জড়িয়ে গিয়েছিল বোধহয়। তবে আর আফিফ নামক মানুষটাকে দেখে সেই পুরনো অনুভূতিটা বেশি রাজ করছে। এটা কি পাপ? এটা কি ভুল হবে হয়তো? অনুপ্রভা গৃহ অভিশপ্ত নাকি কাল্পনিক কোনো বিষয় জানা নেই কারো। কেউ বলে সে ভালো, কেউ বলে সে খারাপ। সত্যিটা কি জানে না কেউ। রহস্য, 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 অনেক রহস্য। কেউ বের করতে পারবে না এই রহস্য। ফিরে যাও ছেলে, ভালো চাইলে এমনি পালাও। অনুপ্রভা গৃহের সামনে দাঁড়িয়ে আছে তেজওয়ান। গেটে মস্ত বড় একটা তালা ঝুলানো, বহু পুরনো যুগের তালা, যুগ যুগ ধরে বন্ধ পড়ে আছে হয়তো। কিন্তু কি করে? গত রাতেও তো সে এসেছিল, তখন তো তালা ছিল না, রাস্তায় এত আবর্জনা ছিল না। তাহলে কি সব তার ভ্রম ছিল? ভেবে পাচ্ছে না তেজওয়ান, অস্থির লাগছে প্রচুর। হঠাৎ কেউ পেছন থেকে তেজওয়ানকে উদ্দেশ্য করে বিড়বিড় করে কথাগুলো বলতেই তেজওয়ান পেছনে তাকায়। বয়স্ক এক লোক, দেখে মানসিক ভারসাম্যহীন বলেই মনে হচ্ছে। পরনে লুঙ্গি আর ছিঁড়ে যাওয়া গেঞ্জি। যদি না পালাই। তেজওয়ানের গম্ভীর গলার শান্ত বাক্য শুনে লোকটা হাসল, শব্দ করে হাসল। তেজওয়ান চেহারায় কঠিন ভাব এনে বলে, এখানে কি করছেন আপনি? কে আপনি? লোকটা শব্দ করে হাসতে হাসতে উল্টো দিকে হাঁটা ধরল। যেতে যেতে বলল, আমি অনুপ্রভার আব্বা। হা হা হা। তেজওয়ান বিরক্ত হলো। আবল তাবল কথা শুনতে ইচ্ছে করছে না তার। অপরদিকে রমণী তার ভ্রম কথাটি ভাবতেই অদ্ভুত রকমের যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে তার পাশে আশেপাশে কেউ নেই, সে শূন্য।
তেজন চোখ বন্ধ করে বড় করে শ্বাস নিল। হাঁটা ধরল জমিদার বাড়ির উদ্দেশ্যে। সে এখানে এসবের জন্য আসেনি, এসেছে কেসের জন্য। সেদিকেই মনোযোগী হতে হবে। সময়টা শীতকাল হলেও দুপুরের সময় রোদটা একদম শরীরে এসে বিঁধে, ক্লান্তিও ভর ভর করে দেহে। তাই বোধহয় ঘুমিয়ে গেছে সবাই। কাকন বই হাতে নিয়ে বাড়ির বাইরে ছোট একটা বসার জায়গায় বসলো। ওপরে কারুকাজ করা ছাদ, একের পর এক পৃষ্ঠা উল্টে পাল্টে দেখছে, পড়ছে না কিছুই, মনোযোগ সেদিকে নেই। বসে বসে ভাবছে কার সাথে তার বিয়ে, কে সে, দাদুর কথা মতো চলবে সে। কিন্তু উম, মন তো মানছে না। আর জুবায়ের, সে কোথায়? যাওয়ার আগে অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে গিয়েছিল, তবে কল করার সাহস হয়নি। সাহস না, আসলে অস্বস্তি বোধ করছে। কল করেই বা কি বলবে? বলার মতো কি কিছু আছে? কেন 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 জুবায়েরের কথা মনে পড়ছে তার? কি কারণ হতে পারে? বই বন্ধ করে ব্রেঞ্চে হেলান দিয়ে বসলো। উপরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, চোখের পলকও পড়ছে না। অদ্ভুত রকম অনুভূতি হচ্ছে তার। কাকনের ধ্যান ভাঙে মোবাইলের রিংটোনের শব্দ। সোজা হয়ে বসে ফোনটা হাতে নিল। ফোনটা দেখে আপনা আপনি মুখে হাসি ফুটে উঠল কাকনের। দ্রুত কল রিসিভ করলো। হ্যালো, কেমন আছিস? ওপাশ থেকে কোনো উত্তর আসলো না। মুহূর্তেই কাকনের হাসি মাখা মুখ চুপসে গেল। দুজনই নিশ্চুপ। কাকন আবার মুখ খুলল, কথা বলবি না? ওপাশ থেকে কোনো উত্তর আসলো না। কেটে দিল ওপাশ থাকা ব্যক্তি। কাকন বুঝতে পারল না, কথা না বললে ফোন কেন করলো। চিন্তা হচ্ছে কাকনের, কোনো সমস্যা হলো না তো? এমন সময় সেই নাম্বার থেকে একটি এসএমএস আসলো। কাকন দ্রুত চেক করলো। নাহিদ হাসান। কাকন দীর্ঘশ্বাস ফেলল। এইটুকু কথাই যথেষ্ট তার সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য। মনে মনে বিপরীত পাশের ব্যক্তির প্রতি অভিমান হলো। কেন এমন করে? কাকন উঠে দাঁড়ায়। এখনই এতিমখানায় যেতে হবে। নাহিদ নামক ছেলেটাকে ঢাকা পাঠাতে হবে। ছেলেটার বয়স 12। দুর্ঘটনাবশত বাড়িতে আগুন লাগায় ছেলেটির মা বাবা মারা যায়, আর ছেলেটিও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। খুব শীঘ্রই ছেলেটি আবার দেখতে পারবে। ভাবতেই ঠোঁটে হাসি ফুটে ওঠে কাকনের। বিকেল পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যাও পেরিয়ে গেছে। রাতের অন্ধকার ছড়িয়ে পড়ছে। এখনো লতা বাড়ি ফেরেনি। রাগে চোখ মুখ লাল হয়ে আসছে পলাশের। শুধু পারছে না তা প্রকাশ করতে। মাজেদারও খেয়াল নেই। বকুলার বিকেলের নিয়ে ব্যস্ত সে। অথচ ছোট মেয়েটার যে পাখা গজিয়ে গেছে সেদিকে লক্ষ্যই নেই তা কারো। বসার ঘরে বসে বসে এসবই ভাবছে পলাশ। কাকনও বাড়িতে নেই। এবার চিন্তা হতে লাগলো পলাশের। উঠে দাঁড়িয়ে বকুলের ঘরের দিকে পা বাড়ালো। দরজার সামনে এসে দেখতে পেল মাজেদা বিকেলকে তেল মালিশ করে দিচ্ছে, আর বকুল পাশেই ঘুমাচ্ছে। পলাশ চোখ মুখ শক্ত করে ভেতরে ঢুকে পলাশকে আসতে দেখে মাজেদা আহ্লাদে আটখানা হয়ে বিকেলের দিকে তাকিয়ে বলে, দেখো দেখো কে আইছে, মামা আইছে তোমার। আমার চাঁদের টুকরা, লতা কই? আজকে কালকে বাড়ি থাইকা বের হয়েছে। পলাশের কথায় হোশ আসে মাজেদার। আসলেই তো ভুলে গেছে। মুহূর্তেই চিন্তার ছাপ ফুটে ওঠে চেহারায়। বিকেলকে বিছানায় শুইয়ে দিয়ে পলাশের সামনে এসে দাঁড়ায়। বাবারে,
আমার একদম মনেই ছিল না। আসলেই তো, এত রাত হয়ে গেল, এখনো আসতেছে না কেন? সন্ধ্যার পর তো লতা কোথাও থাকে না। আল্লাহ, আমার একবারে খেয়াল আসিল না বাবা। তোর চাচাও বাড়িতে নাই, ঢাকা গেছে। এত সময় যে রাগটা মস্তিষ্ক দখল করে রেখেছিল, মুহূর্তেই তা দখল করে নিয়ে গিয়ে চিন্তায় পরিণত হলো। সত্যিই কখনো এমন করে না লতা, কিন্তু আজ পলাশ আর দাঁড়ায় না, দৌড় লাগায় বাড়ির বাহিরের দিকে। রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছে গীতাদের বাড়ির উদ্দেশ্যে। বাজারের মোড়ে আসতেই চায়ের দোকানে বসে থাকা মুরব্বীদের কথোপকথন কানে আসে পলাশের। শুনছনি, হিন্দু বাড়ির গীতারে নাকি পাওয়া যাইতাছে না। তার কথার পরিপ্রেক্ষিতে আরেকজন বলল, দেহগা যায় কোন বেটার লগে পালাইছে। হ হ, হইতেও পারে। শুনলাম বিকালে নাকি ওই যে জমিদার বাড়ির রহমতের মাইয়া আর ওই মাইয়া বের হইছে বাড়ি থেকে, এখনো খবর নাই। সি সি সি, কি লজ্জার বিষয়, কেচ্ছা কাহিনী ভাই। এসব কথা শুনে পলাশের পা জোড়া বরফের মতো জমে যায়। সে জানে লতাবা গীতাকে এইসবে জড়াবে না, কিন্তু পলাশের মনে উকি দিচ্ছে ভয়ঙ্কর বিপদের সংকেত। এর এক মুহূর্ত দাঁড়ালো না, আবার দৌড় লাগালো। গীতাদের বাড়িতে যেতে হবে, জানতে হবে সব। এই ভেবে আবার দৌড় লাগালো। হঠাৎ কারো সাথে ধাক্কা লাগে পলাশের। কিছুটা পিছিয়ে যায় পলাশ। ভালো করে তাকিয়ে দেখে এটা লতা। পলাশ শক্ত করে জড়িয়ে ধরে, অস্থির কণ্ঠস্বরে জিজ্ঞেস করে, কোথায় ছিলি বিনি? ঠিক ঠিক আছিস তো তুই? আরো শক্ত করে জড়িয়ে ধরে পলাশ। লতার কোনো সাড়া শব্দ না পেয়ে পলাশ হাতের বাঁধন হালকা করে নিজের বুক থেকে। লতা মাথাটা উঠিয়ে দেখে লতা জ্ঞান হারিয়েছে। পলাশ ভয় পেয়ে যায়। কি হলো তার? লতার চোখ খোল বিনি, চোখ খোল। কি হয়েছে তোর? এই বিনি। লতার জ্ঞান ফিরছে না। পলাশ কি করবে কি ভাবতে ভাবতেই লতাকে কোলে তুলে নেয়। তারা বাজারের কাছাকাছি ছিল, তাই দ্রুত বাজারে গিয়ে একটি ভ্যানে লতাকে শুইয়ে দেয়। চাচা, হাসপাতালে চলো দ্রুত। গাড়িওয়ালা কথা না বাড়িয়ে দ্রুত গাড়ি চালু করলো। ডাক্তার লতাকে দেখছে। পাশেই পলাশ দাঁড়িয়ে আছে, চোখে মুখে অস্থিরতা। কিছুক্ষণ আগেই কাকনকে ফোন করে সব জানিয়েছে। কাকন আসছে। ডাক্তার লতার মাথায় চালটা সেলাই দিয়ে ব্যান্ডেজ করে দিল। পলাশের দিকে একটি কাগজ এগিয়ে দিয়ে বলল, মাথা ফেটেছে কি করে? পলাশ কাগজটা হাতে নিয়ে দেখল ঔষধের লিস্ট। ডাক্তারের কথা তার কানেই যায়নি, উল্টো নিজেই প্রশ্ন করল, জ্ঞান ফিরবে কখন? ডাক্তার একবার লতার দিকে তাকিয়ে আবার পলাশের দিকে তাকালো। ওষুধ দিয়েছি, একটু পরেই জ্ঞান ফিরে আসবে। ওষুধগুলো নিয়ে আসো। পলাশ গম্ভীরভাবে তাকিয়ে আছে লতার ঘুমন্ত মুখের দিকে। কাগজটা ডাক্তারের কাছে দিয়ে বলে, আমি ওকে রেখে যাচ্ছি না, অন্য কাউকে দিয়ে আনাও। ডাক্তার দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলেটাকে সে ভালোভাবেই চেনে। প্রচুর তেরা একটি ছেলে, যা বলবে তাই। এই নিয়েও শতবারের বেশি এসেছে তার কাছে। কখনো এক হাত ভাঙবে, কখনো ওর পা। এবার নিজের হাত পা মাথা কেটেও এখানে আসবে। ডাক্তার পলাশের কাঁধে হাত দিয়ে বলে, বড় হচ্ছিস, এখনো মারামারি করবি? পলাশ রক্তচক্ষু নিয়ে ডাক্তারের দিকে তাকায়, দাঁত কটমট করে বলে, আমি ফাটাইনি মাথা। তুমি তাড়াতাড়ি ওর জ্ঞান ফেরাও, সময় হলে ফিরবে। বলেই ডাক্তার বেরিয়ে গেল। পলাশকে খুব ভালোবাসে এই ডাক্তার। নিজের বাচ্চা কাচ্চা নেই বিধায় সকলকেই স্নেহ করেন।
বিশেষ করে পলাশকে। পাশাপাশি বাড়ি সেই অনুযায়ী, সাথে 2 দিন পর পর বন্ধুবান্ধব নিয়ে হাসপাতালে আসে। ডাক্তার চলে যেতেই পলাশ লতার পাশে বসে। লতার হাত দুটো নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে লতার দিকে। লতা টিপ টিপ করে চোখ খুলে। লতাকে চোখ খুলতে দেখেই পলাশ তার হাতে চুমু খায়, আরেক হাত দিয়ে লতার কপালে হাত বুলিয়ে দেয়। লতার পুরো পুরো চোখ খুলতে পলাশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। ভয়ার্ত চাহনিতে তাকায় পলাশের দিকে, বিড়বিড় করে বলে, সবাই খারাপ, সবাই শেষ করে ফেললো, সব শেষ করে ফেললো। পলাশ উত্তেজিত হয়ে লতার কাছে গেল, অস্থিরতা নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বিনি, বল আমাকে জান, এখন এমন করছিস কেন বল। লতা পিছিয়ে গেল। খারাপ তোমরা, সবাই খারাপ। লতাকে উত্তেজিত হতে দেখে পলাশ শক্ত করে তাকে জড়িয়ে ধরে। লতার হাত পা ছড়াছড়ি করছে ছাড়া পাওয়ার জন্য, বিড়বিড় করে নানা রকম কথা বলছে। পলাশ তাও ছাড়ে না। একসময় লতা হু হু করে কেঁদে ওঠে। পলাশ লতার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করলো, জান বল আমাকে কি হয়েছে, বল জান। লতা কাঁদতে কাঁদতে বলল, গীতা, গীতা। পলাশ লতাকে নিজের দিকে ছাড়িয়ে শান্ত হয়ে বসায়। তার সামনে পলাশ হাঁটু গেড়ে বসে বলল, গীতা, তারপর কি হয়েছে বল। লতা আবার কেঁদে উঠল। বিকেলে আমি আর লতা পুজোর প্রসাদ নিয়ে স্কুলের দিকে যাচ্ছিলাম স্যারদের দেব বলে। কিন্তু পলাশ জানার আগ্রহ নিয়ে বলল, কিন্তু আমরা অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তাটা অনেক নির্জন। হঠাৎ গীতার জুতো ছিঁড়ে যায়। আমি ওটা ঠিক করার জন্য কাঠি আনতে গিয়েছিলাম। সামনে থেকে হঠাৎ পেছনে তাকিয়ে দেখি গীতা নেই। আমি দৌড়ে যাই, দেখি গীতার জুতো পড়ে আছে আর মাটিতে কোনো কিছু টেনে নিয়ে যাওয়ার দাগ। আমি দাগ অনুসরণ করে যেতে যেতে জঙ্গলে চলে যাই। হঠাৎ দেখি সামনে একটা ছোট্ট ভাঙা ঘর। আমি সেদিকে যাই আর জানালা দিয়ে দেখি লতা পলাশকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। পলাশ বলে, তারপর কি দেখেছিস। লতা সেই অবস্থায় থেকেই বলে, আমাদের বাংলা স্যার গীতাকে গীতাকে ধর্ষণ করেছে, শেষ করে ফেললো ওর জীবনটা। আমি কি করব বুঝতে পারছি না। আমি ঘরে ঢুকে স্যারকে ধাক্কা দেই। সে আমাকে দেখে কুৎসিতভাবে হাসলো। ততক্ষণে গীতাও জ্ঞান হারিয়েছে। স্যার আমার চুলের মুঠি ধরে দেওয়াল বরাবর আঘাত করে, আমার গাল চেপে বলে, একসাথে দুজনরেই পাইয়া গেলাম। স্যার ভাবছে আমি জ্ঞান হারিয়েছি। আমি বসে পড়তেই সে আমাকে ছেড়ে দিয়ে আবার গীতার কাছে যায়। তখনও আমার জ্ঞান ছিল। আমি লুটিয়ে কোনো রকম বেরিয়ে এসেছি। উল্টাপাল্টা রাস্তা ধরে আমি পালিয়ে এসেছি। লতা কাঁদছে। পলাশ রক্তচক্ষু নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে। এই চোখের দৃষ্টি মুহূর্তেই সব জ্বালিয়ে ঝাড়খাড় করে ফেলতে পারে। পলাশ মাথা তুলে তাকায়। তোরে ছোঁয়ার সাহস হয় কেমনে ওই জানোয়ারের বাচ্চা, আমি ওর খুন করমু। লতা পলাশের হাত শক্ত করে ধরে বলে, গীতা, ওর কি হবে, আমি ওরে বাঁচাইতে পারি নাই। আমি অপরাধী, আমি একটা ভীতু, আমি ওরে ফালাইয়া রেখে চলে আসছি। পলাশ লতার চোখের পানি মুছে দেয়, দুহাতে ঠোঁট ছুঁয়ে বলে, তোর কোনো দোষ নাই, শালার মরণের টান উঠছে, আমি যাইতাছি।
বলেই লতার হাত ছেড়ে বেরিয়ে যায় পলাশ। লতা পেছন থেকে ডাকলেও শোনে না পলাশ। এবার ভয়টা আরো বেড়ে গেল লতার। কি হবে এবার? সকাল 9:30। লতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কাকন। সবটাই শুনেছে পলাশের মুখে, তাই লতাকে আর এসব নিয়ে জিজ্ঞাসা করেনি। ঘন্টাখানেক আগে পুলিশ এসেছিল, কেসও করা হয়েছে। লিটনের নাম। লোকটা পালিয়েছে। রাতে পলাশ দলবল নিয়ে গিয়েছিল ধরতে, কিন্তু পায়নি। মাজেদা, রহমত দুজনেই এসেছিল। কাকনি তাদের থাকতে দেয়নি, সেই থেকে গেছে। লতা অতিরিক্ত ভয়ে ঘুমের মাঝেও কেঁপে কেঁপে উঠছিল, তাই ডাক্তার ঘুমের ঔষধ দেয়, তাই এখনো ঘুমাচ্ছে লতা। ফোনের রিংটোন কানে আসতেই লতার মাথা থেকে হাত সরিয়ে ফোনটা হাতে তুলে নেয়। অচেনা নাম্বার। কাকন রিসিভ করে। জি, কে বলছেন? ওপাশ থেকে নিচু স্বরে শব্দ আসলো, আমি জুবায়ের। কাকন চমকায়, বসা থেকে দাঁড়িয়ে যায়। আপনি? জুবায়ের কিছু সময় চুপ থাকে, তারপর বলে, আমি আজকে ফিরে আসছি। যদি কিছু মনে না করেন তো আমি কি আমার বোনকে সাথে আনতে পারি? কাকন অজান্তেই হাসে। অজানা এক ভালো লাগা কাজ করছে তার। আসলে আমার বোনটা একটু অসুস্থ, তাই যদি। কাকনের ধ্যান ভাঙে। জুবায়েরের কথা শেষ হওয়ার আগেই বলে ওঠে, কোনো সমস্যা নেই, আপনার বোনকে নিয়ে আসুন। ধন্যবাদ। বলেই জুবায়েরের ফোন কেটে দিল। কাকনের কাছে বিষয়টা অস্বাভাবিক লাগছে। জুবায়েরের কণ্ঠস্বরে অস্বস্তি প্রকাশ পেয়েছে। সে কি কোনো সমস্যায় আছে? আপা? কাকন পেছনে তাকায়। লতার ঘুম ভেঙেছে। কাকন গিয়ে চেয়ারে বসে। লতা আস্তে আস্তে উঠে বসে। এখন কেমন লাগছে? লতা মাথা নাড়ায়। কিছু একটা মনে করতেই অস্থির হয়ে কাকনকে জিজ্ঞেস করে, আপা, গীতা কোথায় আছে? ও ঠিক আছে তো? কাকন লতার চোখের দিকে তাকায়। গভীর ভাবনায় ডুবে গেছে কাকন। লতার নজরে পড়ল কাকনকে অস্থির দেখাচ্ছে। কাকন বড় বড় করে শ্বাস নিয়ে উঠে দাঁড়ালো। কিছু একটা বিড়বিড় করছে। লতা কিছুটা ভয় পেয়ে যায়। বেড থেকে উঠে কাকনের কাঁধে হাত রেখে বলে, আপা, কি হয়েছে তোমার? তুমি এমন করতাছো কেন? কাকন অন্যদিকে ঘুরে গেল। বাম হাত দিয়ে নিজের ঘাড়ে চেপে ধরল। বড় করে দুটো শ্বাস নিয়ে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে কাকন। লতা কিছু বুঝতে পারছে না কাকন কেন এমন করছে। কাকন লতার দিকে ঘুরে গম্ভীর গলায় বলে, বাড়িতে চল। বলেই হাঁটা ধরে কাকন। লতার মাথায় নানা রকম প্রশ্ন কৌতূহল উকি দিচ্ছে। হঠাৎ কাকন আপার এমন আচরণ। আর গীতা, সে ঠিক আছে তো? লতা সামনে তাকিয়ে দেখে কাকন নেই। লতাও হাঁটা ধরে। কেন্দ্রীয় কারাগার। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জুবায়ের। তার পেছনে হাসান আর ছোট বোন জাহিন। জুবায়েরের শার্ট খামচে পেছনে দাঁড়িয়ে আছে জাহিন। মনে হচ্ছে ছেড়ে দিলেই বোধ হয় ভাইকে হারিয়ে ফেলবে। মাথা নিচু করেই নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে জুবায়েরের কর্মরত পুলিশ অফিসারকে বলল, একটিবার দেখা করতে দিন প্লিজ। বললাম তো আমরা বেশি সময় নেব না। পুলিশ অফিসার রিপন জুবায়েরের কথায় কোনো পাত্তাই দিলেন না। পায়ের উপর পা তুলে নিজের মতো চা খাচ্ছেন তিনি। এবার হাসান কিছুটা রেগেই বলল, চা খাওয়া হয়ে গেলে আমাদের কথা শুনুন। রিপন সাহেব কড়া চোখে হাসানের দিকে তাকালো। তাতে অবশ্য তেমন কোনো লাভ হলো না। জুবায়ের হাসানকে থামিয়ে নিজেই বলল, 10 মিনিটের বেশি নেব না, একটাবার দেখা করতে দিন। রিপন সাহেব চোখের ইশারায় একজন হাবিলদারকে কিছু একটা বললেন।
লোকটা জুবাইরের দিকে তাকিয়ে বলল, চলেন আমার সাথে। জুবাইর শক্ত করে জাহিনের হাত ধরল, তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, চল। জাহিনও জুবাইরকে শক্ত করে ধরল। জুবাইর চোখের ইশারায় হাসানকেও এখানেই থাকতে বলে। তারপর হাবিলদারের পেছন পেছন যেতে লাগলো। সবাই এসে থামলো একটি অন্ধকার সেলের সামনে। জুবাইরের চোখ মুখ শক্ত করে নিচের দিকে তাকিয়ে আছে। হাবিলদার লাইট জ্বালিয়ে দিল। ভেসে উঠল সেলের ভিতর থাকা মধ্যবয়স্ক লোকটির অবয়ব। তাকে দেখেই এক প্রকার খুশিতে লাফিয়ে উঠল জাহিন। জুবাইর চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। আব্বু জানো, আমি তোমাকে অনেক মিস করছিলাম। লোকটা উঠে দাঁড়ালো, সামনে এসে দাঁড়ায় জাহিনের। তাদের মাঝে লোহার দেওয়াল। একটা সেলের ভেতর দিয়ে জাহিদের মাথায় হাত রাখলো, স্মিত হেসে বলল, আমিও মিস করছিলাম মা, তুমি ভালো আছো তো মা? জাহিন খুশি হয়ে বলল, হ্যাঁ অনেক ভালো আছি। জানো বাবা, আজকে ভাইয়া আমাকে রাজপ্রাসাদে ঘুরতে নিয়ে যাবে। লোকটা জুবায়ের জাহিনের জন্মদাতা পিতা জাকির আলম। জাকিরের নজর পড়ল জুবায়েরের দিকে। বুকে দুহাত গুজে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। জাকির স্মিত হেসে জুবায়েরকে উদ্দেশ্য করে বলল, আব্বা কেমন আছিস? জুবায়ের তীক্ষ্ণ দৃষ্টিতে তার বাবার দিকে তাকালো। মনে হচ্ছে এই বুঝি চোখ দিয়ে আগুন বেরিয়ে আসবে। জুবায়ের জাহিনকে বলে, হয়েছে তোর, এবার চল। জাহিন মুখ ছোট করে বলে, আর একটু থাকি না ভাইয়া। জুবায়েরের কথার দিকে মাথা ঘুরিয়ে নিল। জাকির জুবায়েরের দিকে তাকিয়ে নরম গলায় বলল, একটাবার কথা বল সাফি, আর কত শাস্তি দিবি আমাকে? জুবায়ের তার বাবার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসে, আমি কে শাস্তি দেবার? তবে আপনি যা করেছেন তার শাস্তি আল্লাহ আপনাকে দেবেই। আর দয়া করে সাফি বলে ডাকবেন না, সেই অধিকার আপনি আমার থেকে 14 বছর আগেই হারিয়েছেন। কথাগুলো বলেই জুবায়ের জাহিনের হাত ধরে তাকে নিয়ে চলে যায়। জাহিনের পাগলামির কারণেই তাকে বারবার এই লোকটার মুখ দেখতে হয়। এই লোকটা তার বাবা ভাবতেও তার ঘৃণা হয়। জুবায়ের ফিরে আসে। রিপন সাহেব তখন কিছু কাগজে সাইন করছেন। জুবায়েরকে দেখে রিপন সাহেব বললেন, মাসখানেক বাদেই তোমার বাবা ছাড়া পাবেন, এসে নিয়ে যেও। জুবায়ের কিছু বলল না। হাসান বলল, ঠিক আছে, আজকে আসছি। তিনজনই বেরিয়ে আসে। জাহিন মুখ ফুলিয়ে রেখেছে। হাসান জাহিনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে জাহিন, রাগ করে আছো কেন? জাহিন জুবায়ের কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমাকে আব্বুর সাথে একটু কথাও বলতে দিল না। ভাইয়া খুব খারাপ, আমি যাব না কোথাও বলেই অন্যদিকে হাঁটা ধরে জাহিন। জুবায়ের একটা সময় চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। তার হাত মুষ্টিবদ্ধ, কিন্তু জাহিনকে উল্টো দিকে চলে যেতে দেখে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। দ্রুত গিয়ে জাহিনের হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করায়। সাথে সাথে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় জাহিনের গালে। আরেকটা মারতে যাবে, তার আগেই হাসান দৌড়ে এসে জুবায়েরকে ধরে। জাহিন তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেছে। হাসান জুবায়েরকে শক্ত করে ধরে বলে, আরে ভাই, করছিসটা কি? ওকে মারছিস কেন? জুবায়ের হাসানের কাছে থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, আমি ওকে মেরেই ফেলবো, একদম মেরে ফেলবো।
কি না করেছি ওর জন্য আমি, তাও বলে আমি খারাপ। হ্যাঁ আমি খারাপ, সব কিছু হারিয়ে বসে আছি আমি। হাসান জুবায়েরের আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুইও কি পাগল হয়ে গেলি? জাহিন মানসিকভাবে অসুস্থ, ওর কথাগুলো তুই সিরিয়াসভাবে নিচ্ছিস? কি হয়েছে তোর জুবায়ের, তুই এমন করছিস কেন? জুবায়ের নিচে বসে পড়ে, নিজের মাথার চুল খামচে ধরে। অতিরিক্ত উত্তেজনার চোখ দিয়ে পানি পড়ছে তার। জুবায়ের কেঁদে ফেলে। কেন ভাই কেন? আমি কেন সব সময় যখন যা বলেছে তাই করেছি? আমার মায়ের খুনির সামনে দিয়ে দাঁড়িয়ে থেকেছি শুধু এই মেয়েটার জন্য, আর আজকেও আমাকে খারাপ বলছে। কেন কেন কেন? ওর জন্য আমি আমার শৈশব কৈশোর সব বিসর্জন দিয়েছি। নিজে তো পাগল হয়ে দিবি ভালো আছে, কিন্তু আমি তো সুস্থ। সব কিছু ফেস আমার করতে হয়েছে। নিজের পড়াশোনা, কাজ, টাকা সব কিছু একা হাতে করতে হয়েছে। তখন আমি কতটুকু ছিলাম? জাহিন 8 বছরের বাচ্চা ছিল, আর আমিও তো 11 বছরের বাচ্চাই ছিলাম। এই 14টা বছর কিনা কি করেছি? নিজে না খেয়ে ওকে খাইয়েছি। ওর ওষুধের টাকা জোগাড় করতে গিয়ে আমি মানুষের জুতা পর্যন্ত পরিষ্কার করেছি, অপমান সহ্য করেছি। আমাকে কখনো অভিযোগ করতে দেখেছিস আমি যে ভেতরে ভেতরে মরে গেছি? আর এই মেয়ে কথায় কথায় ভাইয়া খারাপ বলতেই থাকে। আরে হ্যাঁ আমি খারাপ, তাই তো তোর কথা ভেবে এখনো নিজের মায়ের খুনির সাথে দেখা করতে হয়। জুবায়ের কাছে সাথে নিজের মনের ভেতরে থাকা রাগ, অভিমান, অভিযোগ বের করছে। হাসান আটকালো না, তবুও যদি একটু শান্তি মেলে মেয়েটার। যে বয়সে তারা মাঠে দৌড়াদৌড়ি করত, সেই বয়সে জুবায়ের দুবেলা খাবারের জন্য কাজ করত। আগে তো ছিল না এমন। তাদেরও একটা সুখী পরিবার ছিল, যেখানে কোনো কিছুর অভাব ছিল না। না ছিল ভালোবাসার অভাব, না ছিল টাকার। কম্পিউটারের সামনে বসে আছে জুবায়ের ও তার বাবা জাকির। আজ সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। জাকির দ্বিতীয়বারের মতো চেষ্টা করলেন। এদিকে জুবায়েরের অবস্থা যায় যায় চিন্তায় শেষে। আলহামদুলিল্লাহ, জাকিরের উচ্ছ্বাসিত কণ্ঠস্বরে জুবায়েরের কিছুটা স্বাভাবিক হলো। জাকির জুবায়েরকে জড়িয়ে ধরে আদর করতে করতে বলে, এই না হলে আমার ছেলে। জুবায়েরকে জড়িয়ে ধরতে দেখে 8 বছর বয়সী জাহিন মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। সে দেখে জাকির তার আদরের মেয়েকে কোলে তুলে নিয়ে খুশিতে বলতে লাগলেন, তোমার ভাইয়া জিপিএ 5 পেয়েছে জাহিন, তোমার ভাইয়াকে শুভ কামনা জানাবে না? জাহিন মুচকি হেসে জুবায়েরকে জড়িয়ে ধরে, ইয়াহু ভাইয়া, এবার আমাকে চকলেট কিনে দাও। জুবায়েরের জাহিন গালে চুমু দিয়ে বলে, দেব তো, এত চিল্লাচ্ছ কেন তোমরা? সেলিনা হাতে খুন্তি নিয়ে রাগি রাগি চোখ করে ঘরে ঢুকলো। সেলিনা ঘরে আসতেই জুবায়ের তার মার হাতে ধরে বলে, আম্মু আমি জিপিএ 5 পেয়েছি, এবার কিন্তু আমার জন্মদিন পালন করতেই হবে। সেলিনা হা করে জাকিরের দিকে তাকিয়ে আছে। জাকির মাথা নাড়ল। সেলিনা খুশিতে আত্মহারা। তাড়াতাড়ি মিষ্টি আনো, পাড়া প্রতিবেশীদের দিতে হবে তো। জাকির জুবায়ের আর জাহিনের নিয়ে মিষ্টির দোকানে চলে গেল। আজ একটা খুশির দিন, পাড়া প্রতিবেশী সকলকেই মিষ্টি খাওয়াবে জাকির।
আর 10টা সুখী পরিবারের মতোই সুন্দর স্বাভাবিক পরিবার ছিল তাদের। অল্প বিষয়েও অনেকটা আনন্দে দিন কাটত। এই সুখের পরিবার, এই সুন্দর জীবনটা নষ্ট হয়ে যায় জুবায়েরের জন্মদিনের দিন। কেন হলো এমন? দিনটা ছিল জুবায়েরের 11তম জন্মদিন। ছেলের কথা রাখার জন্য বড় করে জন্মদিনের আয়োজন করে জাকির ও সেলিনা। জুবায়েরের বন্ধু, আত্মীয় স্বজন থেকে শুরু করে জাকিরের অফিসের কলিগরা সবাই আমন্ত্রিত। লোকজনে গমগম পরিবেশ। জাহিন জুবায়ের তখন বন্ধুদের সাথে খেলায় ব্যস্ত। এই ভরা মজলিসে উপস্থিত হয় একজন মধ্যবয়স্ক নারী। পরনে তার কালো রঙের শাড়ি। সেলিনা তখন সবাইকে জোশ দিতে ব্যস্ত। এমন সময় সেই নারীর কণ্ঠস্বর ভেসে ওঠে। জাকির সাহেব কেমন আছেন? জাকির তার কলিগদের সাথে কথা বলছিল নারী কণ্ঠস্বরে। নিজের নাম শুনে পেছনে তাকায় সে। সাথে সাথেই কিছুটা হকচকিয়ে যায়। অস্পষ্ট স্বরে উচ্চারণ করে, পাখি। সবার নজর তখন পাখি নামক নারীর দিকে। সেলিনা হাতে জুসের ট্রে নিয়ে ভ্রু কুঁচকে তার দিকেই তাকিয়ে আছে। পাখি এগিয়ে আসলো জাকিরের কাছে। জাকির সাহেব, আর কত লুকিয়ে রাখবেন আমাকে বলুন তো? এবার তো আমাকে পরিচয় করিয়ে দিন। জাকির রাগী চোখে তাকালো নারীর পানে। তাতে নারী তেমন পাত্তা দিল না। কুটিল হেসে সেলিনার দিকে এগিয়ে গেল পাখি। তা ভাবি, জাকির সাহেব আমার বিষয়ে কিছু বলেনি বুঝি? আমি পাখি আলম। সেলিনা চেনে না এই নারীকে। চোখে হাজারো প্রশ্ন নিয়ে সেলিনা তাকালো জাকিরের দিকে। জাকির দ্রুত এগিয়ে আসলো সেলিনা ও পাখির নিকট। কি হচ্ছে কি পাখি? তুই এখানে কি করছিস? রঙে ছিপছিপে ঠোঁটে বাঁকা হাসলো পাখি। ইস জাকির ভাই, রাগ করলে বুঝি? এখান থেকে চলে যা। পাখি কুটিল হেসে সেলিনার দিকে তাকালো। কিছুটা ঝুঁকে বলল, ভাবি চলে যাব নাকি? সেলিনা একবার রাগান্বিত জাকিরের দিকে তাকালো, আবার পাখির দিকে তাকিয়ে বলল, কে আপনি? পাখি নামক নারীটি বোধ হয় এই প্রশ্নের অপেক্ষাতেই ছিল। পাখি মুচকি হেসে জাকিরের দিকে তাকিয়ে আবার সেলিনার দিকে তাকিয়ে বলল, আপনার সতীন। সাথে সাথেই সেলিনার হাত থেকে খাবারের ট্রে পড়ে গেল। সেলিনা অবাক দৃষ্টিতে জাকিরের দিকে তাকালো। জাকির অগ্নিদৃষ্টি নিয়ে পাখির দিকে তাকিয়েছিল। সেলিনা জাকিরকে তার দিকে ঘুরিয়ে বলল, কে এই মেয়ে? মেয়েটা কি বলছে? জাকির সেলিনার বাহুতে হাত রেখে শান্ত করার চেষ্টা করে বলল, শান্ত হও সেলি, আমি বলছি তোমাকে। সেলিনা নিজের বাহু হতে জাকিরের হাত ছাড়িয়ে নিয়ে পাখির দিকে তাকালো। কি সম্পর্ক তোমার জাকিরের সাথে? পাখি তার চেহারায় রুক্ষতা এনে বলল, আমি তার বিবাহিত স্ত্রী। আমি তার প্রথম স্ত্রী পাখি আলম। অপরদিকে তার খালাতো বোন। সেলিনা ছলছল নয়নে জাকিরের দিকে তাকালো। কি বলছে এই মেয়েটা জাকির? বলো আমাকে, সে কি সত্যি বলছে? জাকির সেলিনার কাছে আসতে নিলে সেলিনা পিছিয়ে যায়। কাছে আসবে না। উত্তর দাও আমাকে। তুমি শান্ত হও, আমি বলছি। আসলে জাকিরকে বলতে না দিয়ে পাখি সেলিনাকে তার দিকে ঘুরিয়ে বলল, জাকির ভাই আর কি বলছে? আমি বলছি শোনো, আমি তার স্ত্রী। তোমার আগে আমি তার স্ত্রী। সে শুধু আমাকে না, তোমাকে না, আমাকেও ঠকিয়েছে। সেলিনা এক দৃষ্টিতে জাকিরের দিকে তাকিয়ে আছে। জাকির এসে পাখিকে একটা
থাপ্পড় মেরে বলে, অনেক হয়েছে পাখি, এখানে নাটক করতে এসেছিস? বছর এত বছর পরে এসে আমার সাজানো গোছানো সংসারটা নষ্ট করার জন্য এসেছিস এখানে? পাখি ন্যাকা কান্না করে সেলিনার পেছনে এসে দাঁড়ায়। ভাবি, আমি সত্যি বলছি, উনি আমাকে ঠকিয়েছে। সেলিনা কাট কাট গলায় জিজ্ঞেস করে, হ্যাঁ বা না এই মেয়ে তোমার স্ত্রী? জাকির ছোট করে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বলছি তোমাকে, তুমি দয়া করে শান্ত হও। হ্যাঁ বা না? জাকির উত্তেজিত হয়ে বলে, হ্যাঁ, এই মেয়েটার সাথে আমার বিয়ে হয়েছিল, কিন্তু ব্যাস এটুকুই। আর কোনো কথাই শুনল না সেলিনা। দৌড়ে নিজের ঘরে চলে গেল। পেছন পেছন জাকিরও গেল। এতক্ষণ ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা দেখেছে এবং শুনেছিল জুবায়ের। সে এতটাও অবুঝ ছিল না। সম্পূর্ণ বুঝতে না পারলেও কিছুটা বুঝতে পেরেছিল সে। তাই হয়তো আন্দাজ করেছিল পরবর্তীতে কি হবে। জুবায়ের দৌড়ে যায় তার মা বাবার ঘরের সামনে। বাইরে থেকে জাকির সেলিনাকে ডাকছে। জুবায়ের রাগী দৃষ্টিতে তার নজর তাকিয়ে তার বাবাকে বলে, আপনার জন্য যদি আমার মায়ের কিছু হয় তবে আমি আপনাকে ছাড়ব না। আপনি একজন খারাপ মানুষ। জুবায়ের কাঁদতে কাঁদতে তার মাকে মিনতি করে দরজা খুলতে। না, দরজা খোলে না। মায়ের নিথর দেহের সামনে বসে আছে জুবায়ের। না, সে কাঁদছে না। কেন এমন কান্না পাচ্ছে তার? মায়ের ভ্রু মুখশ্রীর দিকে তাকিয়ে বলল, আম্মু, তুমি আমাদের ভালোবাসো না। আমি কি করে থাকবো? আচ্ছা, আমার কথা বাদ দিলাম, কিন্তু জাহিন তো তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। ও থাকবে কি করে? একবারও ভাবলে না? তার মায়ের কাছ থেকে কোনো উত্তর আসলো না। জুবায়ের তাকালো তার জ্ঞান হারানো ছোট বোনটার দিকে। মায়ের ঝুলে থাকা দেহটা দেখে একটা চিৎকার দিয়ে সেই কখন জ্ঞান হারিয়েছে, এখনো ফেরেনি। এক বৃদ্ধ লোক এসে জুবায়েরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার বাবা তো আসতেছে না, এবার তো লাশ দাফন করতে হইব। আমার কোনো বাবা নেই, দাফনের ব্যবস্থা করুন। মায়ের লাশের দিকে তাকিয়ে অনুভূতি শূন্য হয়ে কথাগুলো বলল জুবায়ের। লোকটিরও আর না করলো না। নিয়ে যাওয়া হলো তার আপন ঠিকানায়, যেখান থেকে আর কখনো ফিরে আসা সম্ভব নয়। মায়ের মুখে শুনেছিল তাদের নাকি প্রেমের বিয়ে, পালিয়ে বিয়ে করেছিল তারা দুজন। আর কোনোদিন পরিবারের সাথে যোগাযোগ করেনি কেউ। এই ঢাকা শহরেই আপন ঠিকানা বানিয়ে নিয়েছিল। ভালোবাসা কোথায় গেল? সেই ভালোবাসা। হাতে তার মায়ের বালা দুটো নিয়ে বসে আছে জুবায়ের। মায়ের শেষ স্মৃতি, অতীত ভাবতে ভাবতে কখন আবেগে গা ভাসিয়েছে তা বোধহয় তারও জানা নেই। হাত বুলালো ঘুমন্ত জাহিনের মাথায়। সেদিন মায়ের মৃত্যুর শোক নিতে পারেনি এই মেয়েটা। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। চিকিৎসা করার মতো অবস্থাও ছিল না। মায়ের মৃত্যুর 3 দিন পর্যন্ত তার বাবা নামক ব্যক্তিটির খবর পর্যন্ত পাওয়া যায়নি। জুবায়েরের ঘৃণা সৃষ্টি হয়েছিল লোকটার প্রতি। 3 দিন পর এক প্রতিবেশীর কাছে জানতে পারে তার বাবা জেলে। কোনো এক মেয়েকে নাকি মেরে ফেলেছে। পরে জানতে পারে মেয়েটি আর কেউ নয়, সেই পাখি। কিন্তু কেন মেরেছিল জানে না জুবায়ের, আর জানতেও চায় না। সেদিন প্রচুর হেসেছিল জুবায়ের। দুঃখ, কষ্ট, ক্ষোভ সব কিছু মিলিয়ে নিজেকে অসহায় লাগছিল। সব কিছুর পরেও স্বাভাবিক থাকতে হয়েছে জাহিনের জন্য।
11 বছর বয়সেই সব কিছু নিজের কাঁধে তুলে নিয়েছিল। তখন চিকিৎসা করতে পারেনি জাহিনের কিছু, বলতে এই ছোট্ট 3 রুম বিশিষ্ট বাড়িটাই তবুও হাল ছাড়েনি জুবায়ের। সে তার বোনকে সুস্থ করবে, স্বাভাবিকভাবে বাঁচবে। আনমনে হাসে জুবায়ের। এই হাসিটাই তার সর্বক্ষণের সঙ্গী। বালা দুটো আবার মায়ের ঘরে রেখে আসে। জাহিনকে ঘুম থেকে ডেকে তুলে। জাহিন ঘুম ঘুম চোখে উঠে বসে, গাল ফুলিয়ে বলে, কি হয়েছে? জুবায়ের স্মিত হেসে বলে, রাজপ্রাসাদে যাওয়া যাক তবে। জাহিন গাল ভরে হেসে দ্রুত তৈরি হতে চলে গেল। জুবায়ের বড় করে দুবার শ্বাস নিল। সন্ধ্যার টিকিট, কাকনের সাথে দেখা করে সব কিছু। এতদিন পর যেন মনে হচ্ছে কত বছর কেটে গেছে তাদের দেখা হয় না। কাকনের কথা ভাবতেই আনমনে হেসে ওঠে জুবায়ের। বিড়বিড় করে বলে, কেন মায়ায় জড়িয়ে ফেলেছেন আমাকে? আপনার মায়া কাটানোর জন্য কোথায় যাব আমি? পাহাড়ে। মনে মনে হাসলো। কি অদ্ভুত রোগে ধরেছে তাকে, কি নাম এই রোগের? আজব ব্যাধি। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।